প্রকৃতির এমন কিছু বিধ্বংসী শক্তি আছে যা আমাদের সবথেকে ভয়ঙ্কর কল্পনারও বাইরে। চলুন আজ দেখি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগগুলো কোত্থেকে এত শক্তি পায় আর কিভাবে চোখের পলকে সবকিছু মাটিতে মিশিয়ে দেয়। স্ক্রিনের এই সংখ্যাটা দেখছেন, 2.5 লক্ষ। এটা কিন্তু সে সংখ্যা না। একটা বড়সড় হারিকেন তার পুরো জীবনকালে যে পরিমাণ শক্তি ছড়ায় তা প্রায় 2.5 লক্ষ পারমাণবিক বোমার সমান। ভাবা যায়? অবিশ্বাস্য। তো এখান থেকেই আমাদের আজকের মূল প্রশ্নটা আসছে, প্রকৃতির এই বিশাল প্রায় অসীম শক্তির উৎসটা আসলে কি, আর ঠিক কোন পদ্ধতিতে এটা একটার পর একটা শহর, জনপদ আর মানুষের জীবনকে নিমিষের মধ্যে তছনছ করে ফেলে। চলুন এর গভীরে যাওয়া যাক। আমরা শুরু করব একদম আমাদের পায়ের নিচের পৃথিবী থেকে, সেই শক্তি দিয়ে যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, ভূমিকম্প। আচ্ছা, ভূমিকম্প কিভাবে হয় এটা বুঝতে হলে আমাদের আগে টেকটনিক প্লেট ব্যাপারটা বুঝতে হবে। খুব সহজ করে বললে, আমাদের পৃথিবীর ওপরিভাগটা মানে ভূত্বকটা আসলে সেল না, এটা বিশাল বিশাল কিছু খণ্ডে ভাঙা। এই খণ্ডগুলোই হলো প্লেট, আর এগুলো খুব ধীরে ধীরে নড়াচড়া করছে। এদের ধাক্কাধাক্কি থেকেই জন্ম নেয় প্রচণ্ড ভূতাত্ত্বিক শক্তি। তো পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে দেখুন। প্রথমে দুটো প্লেট একে অপরের সাথে লেগে গিয়ে আটকে যায়, কিন্তু তারা তো থামে না, চাপ দিতেই থাকে। ফলে ওখানে বিশাল পরিমাণ শক্তি জমা হতে শুরু করে। একটা সময় গিয়ে এই চাপটা যখন আর সহ্য করা যায় না, তখন প্লেটগুলো প্রচণ্ড এক ঝটকায় একে অপরকে পাশ কাটিয়ে সরে যায়। আর ঠিক তখনই জমে থাকা সমস্ত শক্তি সাইসমিক ওয়েভ বা ভূমিকম্পের তরঙ্গ হিসেবে চারদিকে ছড়িয়ে পড়ে আর মাটি কাঁপিয়ে তোলে। ভূমিকম্পের ধ্বংসলীলা কিন্তু শুধু এই মাটি কাঁপার মধ্যেই শেষ না। প্রচণ্ড ঝাঁকুনিতে বড় বড় বিল্ডিং তো ভেঙেই পড়ে, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে, যাকে বলে লিকুইফ্যাকশন। মানে মাটি তার কঠিন অবস্থা হারিয়ে একদম তরলের মতো আচরণ করতে শুরু করে। ভাবুন তো, তরল মাটি আস্ত একটা বিল্ডিংকে গিলে ফেলছে। এর সাথে পাহাড়ি এলাকায় ভূমিধস তো আছেই। কিন্তু একবার ভাবুন তো, এই একই শক্তি যদি মাটির ওপরে না হয়ে সমুদ্রের নিচে তৈরি হয়, তখন তখন জন্ম নেয় একদম নতুন আর হয়তো আরও ভয়ঙ্কর এক বিপদ। আচ্ছা, পৃথিবীর ভেতরের শক্তির কথা তো হলো, এবার চলুন একটু আকাশের দিকে তাকানো যাক। দেখব কিভাবে শান্ত বাতাস একসময় দানবীয় ঘূর্ণিঝড়ের রূপ নেয়। হারিকেন, সাইক্লোন বা টাইফুন, আমরা যে নামেই ডাকি না কেন, জিনিসটা আসলে একই। এটা হলো একটা বিশাল ঘূর্ণায়মান ঝড় যা তৈরি হয় উষ্ণ সমুদ্রের ওপর। এটাকে বলতে পারেন প্রকৃতির এক জাইগ্যান্টিক হিট ইঞ্জিন। একটা হারিকেনের জন্ম হয় কয়েকটা ধাপে। প্রথমে যখন সমুদ্রের জলের তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন সেই জল বাষ্প হয়ে বাতাসে প্রচুর আর্দ্রতা যোগায়। এই গরম, ভেজা বাতাস খুব দ্রুত ওপরে উঠতে থাকে, আর পৃথিবীর ঘূর্ণনের ফলে এটাও ঘুরতে শুরু করে। একসময় এই ঝড়ের কেন্দ্রে একটা শান্ত জায়গা তৈরি হয়, যেটাকে আমরা চোখ বা আয় বলি। আর তখনই এটা একটা স্বয়ংসম্পূর্ণ, ভয়ঙ্কর শক্তিশালী সিস্টেমে পরিণত হয়। আচ্ছা, ঘূর্ণিঝড়ের ধ্বংসের কথা ভাবলে আমাদের মাথায় কি আসে? প্রচণ্ড বাতাস, তাই না? কিন্তু অবাক করা ব্যাপার হলো, সবচেয়ে বড় ক্ষতিটা কিন্তু বাতাস করে না। প্রায় অর্ধেক ধ্বংসযজ্ঞের জন্য দায়ী হল স্টর্ম সার্জ বা জলোচ্ছ্বাস। এই স্টর্ম সার্জ জিনিসটা আসলে কি? এটাকে কিন্তু সাধারণ ঢেউ ভাবলে মারাত্মক ভুল হবে। হারিকেনের প্রচণ্ড বাতাস সমুদ্রের জলকে সাহেলের দিকে ঠেলতে ঠেলতে নিয়ে আসে। ফলে সমুদ্রের জলের স্তর স্বাভাবিকের থেকে অনেক অনেক উঁচুতে উঠে যায়। এটা আক্ষরিক অর্থেই একটা জলের দেয়াল, যা উপকূলে আছড়ে পড়ে আর সামনে যা পায় সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। এবার আমরা সেই বিপদের দিকে নজর দেব যা ভূমিকম্প আর সমুদ্রের শক্তিকে এক করে দেয়, সুনামি, মানে সমুদ্রের গ্রাস। যখন সমুদ্রের নিচে একটা বড় ভূমিকম্প হয়, তখন সাগরের তলার মাটি হঠাৎ করে অনেকটা ওপরে উঠে যায় বা নিচে নেমে যায়। এতে বিশাল পরিমাণ জলও ওলটপালট হয়ে যায়, আর সেখান থেকেই জন্ম নেয় সুনামি। এটা কিন্তু একটা ঢেউ না, বরং একের পর এক আসতে থাকা অনেকগুলো শক্তিশালী ঢেউয়ের একটা সিরিজ। একটা সুনামির যাত্রা কিন্তু খুবই অদ্ভুত।
প্রথমে তো সমুদ্রের গভীরে জন্ম হলো, তখন কিন্তু ঢেউয়ের উচ্চতা খুব বেশি থাকে না, হয়তো 1-2 ফুট। কিন্তু এর গতি থাকে একটা জেট প্লেনের সমান। এরপর এটা যখন উপকূলের দিকে আসতে থাকে, অগভীর জলে এসে এর গতি কমে যায়, কিন্তু এর সমস্ত শক্তি তখন একসাথে জমাট বেঁধে ঢেউয়ের উচ্চতা বাড়িয়ে দেয়। আর তখনই এটা একটা বিশাল উঁচু জলের প্রাচীরে পরিণত হয়। সাধারণ ঢেউ আর সুনামির মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো। সাধারণ ঢেউ তৈরি হয় বাতাসের কারণে, আর এর শক্তি থাকে শুধু জলের ওপরের স্তরে। অন্যদিকে সুনামির জন্ম হয় সমুদ্রের তলদেশে, আর এর শক্তি জলের একদম নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটা জুড়ে থাকে। এর তরঙ্গদৈর্ঘ্য কয়েকশো কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই সংখ্যাটা সুনামির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে। খোলা সমুদ্রে একটা সুনামির গতিবেগ ঘণ্টায় ৮০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ভাবুন, একটা জেট প্লেনের গতিতে জলের একটা বিশাল ভর এগিয়ে আসছে। এটাকে ঠেকানো প্রায় অসম্ভব। তো আমরা পৃথিবী, বাতাস আর সমুদ্রের আলাদা আলাদা বিধ্বংসী রূপ দেখলাম। এবার সময় হয়েছে এই সবকিছুর মধ্যে একটা যোগসূত্র খোঁজার। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই সমস্ত দুর্যোগের মধ্যেই কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটাতেই বিশাল পরিমাণ শক্তি খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এবং হঠাৎ করে মুক্তি পায়। অনেক সময় একটা দুর্যোগ আরেকটা দুর্যোগের কারণ হয়, যেমন ভূমিকম্প থেকে সুনামি। আর সবচেয়ে বড় কথা হলো, এদের সম্মিলিত শক্তির সামনে মানুষের তৈরি কোনো কিছুই আসলে টিকতে পারে না। একটা কথা আমাদের সবসময় মনে রাখা দরকার, আমরা প্রকৃতির মালিক নই, আমরা প্রকৃতিরই একটা অংশ, এবং এর শক্তিকে আমাদের সম্মান করতেই হবে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রকৃতির এই বিশাল বিধ্বংসী শক্তির সামনে দাঁড়িয়ে এত উন্নত প্রযুক্তি হাতে নিয়েও আমরা আসলে কতটা প্রস্তুত? এটা সত্যি ভাবনার বিষয়।